স্বাধীন বাংলাদেশে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ৭১ টিভির মালিক মেঘনা গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল। এই ৭১ টিভির জয় বাংলা করেন না, এখন ফল পাইতেছেন। দেখেছেন তো, বিড়াল মারতে হয় প্রথম রাতেই। তারপর ৫ই ফেব্রুয়ারিতে যখন ধানমন্ডি ৩২ নম্বর বুলডোজার চালাইলাম, সেদিনও জয় বাংলা করতে পারতেন। এরপরে যেন মিস্টেক না হয়। আর হ্যাঁ, দিল্লি স্টার আর পন্দের আলো মনে থাকবে তো, আকেলমানকে ইশারায় কাঁপি। রাজশাহীতে একটা মজার কথা আছে, ওরা কয় মামুর বুড়া জানে না কাকে লাড়তে কাকে লাড়েছে। আমরা গান গাইতাম ওই ছাত্র জীবনে, মামুর বুঠারে কাকে লাড়তে কাকে লাড়েছে। দাউদ হায়দার মুজিবের আমলে মহানবীর নিয়ে একটা কুৎসিত কবিতা লিখেছিল, সারা দেশ ফুঁসে উঠেছিল। দাউদ হায়দারকে দেশ ছাড়তে হয়। রাজশাহীর মাদ্রাসা মাঠে এক বিশাল প্রতিবাদ সমাবেশ হচ্ছে, তো বক্তা করছে, দাউদ তুমি কাকে লাড়তে কাকে লাড়েছো, তোমার চাম খিচে নিবো মামুর বুটা। তো মোস্তফা কামাল তোমার কুরকুরায় না, এক পিনাকি ধরলে পাবলিকে কয় জয় বাংলা হয়ে যায়, আর তুমি মিয়া পুষকে একটা ৪ ফুটি পিনাকি ইলিয়াস কনক সারোর যারা গুরু মানুষে মাহমুদুর রহমানকে লেটতে গেছো, তোমার চাম খিচেলি মোহে মামুর বেটা খাড়া। তো মোস্তফা কামাল কে আসে না দেখি। মোস্তফা কামাল একসময় লবণ ব্যস্ত, সে একটা ন্যারেটিভ তৈরি করেছে যে নিছক কঠোর পরিশ্রম করে মেলা সে একটা বিশাল বড় গ্রুপ তৈরি করেছে, গপ্প তৈরি করেছে। কিন্তু সত্য ঘটনা হইতেছে সে একটা মাফিয়া সাম্রাজ্য তৈরি করেছে। শেখ হাসিনার সাথে আত্মীয়তা কইরা, ব্যাংক লুট কইরা, ট্যাক্স ফাঁকি দিয়া সে একটা বিশাল বড় মাফিয়া সাম্রাজ্য তৈরি করেছে। আর এই গত ১৬ বছর ধরে এই ফ্যাসিবাদী শাসনের বুনিয়াদ তৈরি করার জন্য সে কালচারাল ন্যারেটিভ তৈরি করেছে। সে আওয়ামী লীগের অন্যতম প্রধান চাঁদাদাতা ছিল। তার রাজত্ব তৈরি হয় ২০০৮ থেকে ২০২৪ সালে। কেমনে একটু বুঝে দেখি। ২০০৮ সালের আগে এই মোস্তফারে কেউ চিনত না। শীর্ষ ব্যবসায়ীদের মধ্যে থাকা তো দূর কি বাদ, ২০০৮ সাল পর্যন্ত তার 10টা কোম্পানিও ছিল না, যা ছিল টুকটাক ব্যবসা, তার বেশিরভাগই দেউলিয়া। ২০০৮ সালের নির্বাচনের পর থেকে তার ভাগ্যের চাকা ঘুরতে থাকে। ২০২৪ সালের জুলাই পর্যন্ত তার ব্যবসায়িক গোষ্ঠী খুনি হাসিনার সাথে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে ৫৪টা ফ্যাক্টরি, ১১৫টা কোম্পানি নামে বেনামে তৈরি করে। আপনি উইকিপিডিয়াতে যেয়ে দেখবেন ২০০৮ সালের আগে তার কি ছিল, কিছুই না। সে তার ৫০ বছরের গ্লোরির মিথ্যা গল্প শোনায় তার ওয়েবসাইটে, অথচ তার প্রথম ফ্যাক্টরি করে ১৯৯১ সালে, মেঘনা ভেজিটেবল অয়েল। আর এই মাফিয়া মুস্তফার সমস্ত প্রতাপ ফ্যাসিবাদী হাসিনার করুণায় এবং কল্যাণে সে নিজেই স্বীকার করেছে। শুনেন, ৫ বছরের মধ্যে এতগুলো শিল্প, এটা অ্যাকচুয়ালি ওনার ভীষণ, ওনার অনুপ্রেরণা এবং ওনার হুকুম আমরা সে পালন করার জন্য আমরা অত্যন্ত পুরা উদ্যমে আমরা ঝাঁপাইয়া পড়ছি। তো সে কিভাবে চান্দা দিত না দেখি দুই একটা। হ্যাঁ, ধানমন্ডি ৩২ নম্বরে মুজিবের জাদুঘর নির্মাণের জন্য আওয়ামী লীগকে ৫০ কোটি টাকা দিছিল সে। তারপর সূচনা ফাউন্ডেশন আছে হাসিনা মায়া পুতুলের প্রতিষ্ঠান, ওইটার জন্য সে তার ডোনেশন দিচ্ছে, দেখেছেন তো। ৫০ কোটি টাকা তো মায়ের ভোগে চলে গেছে, বুলডোজার চালে ছাপা করে দিছি। খালি ওই ৭১ টিভি তার ছাপা করা হয়নি, তাই এত ফাল পারিচ্ছে। ফ্যাসিবাদী সরকারের আমলে এই মোস্তফা হাসিনার পরিবারের কোটি কোটি ডলার এই পাচার করেছে। আর এই আওয়ামী লীগের সমস্ত দুর্নীতিবাজ মন্ত্রীদের সাথে তার ছিল ঘনিষ্ঠ সম্পর্ক, বিশেষ করে ওবায়দুল কাদের। বিভিন্ন জনকে ঘুষ দিছে, ব্যক্তিগতভাবে ব্যাংক পরিচালক, অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের বাড়ি দিছে, সম্পত্তি দিছে, এই সমস্ত উপর দিছে। আমাদের কাছে প্রমাণ আছে। কারে সে ঘুষ দেয় না? আর্মিকে, সেক্রেটারিয়েট, মিনিস্ট্রি, সেন্ট্রাল ব্যাংক, পুলিশ। আর এর সাথে জিগরি দোস্তি ছিল বেনজির। বিভিন্ন অনুষ্ঠানে আপনি বেনজিরের সাথে ছবি দেখবেন তার। আওয়ামী শাসনের শেষ কয়েক বছরে মোস্তফা ব্যাংক থেকে লুট করে প্রত্যেক বছর 10টারও বেশি কোম্পানি গড়ে তোলে। তার সব কোম্পানির উদ্বোধন করে শেখ হাসিনা নিজে এবং তার মন্ত্রী পরিষদের উপদেষ্টারা। এই ধরনের অনুষ্ঠানে সবসময় উপস্থিত থাকতো হয় হাসিনা, নয়তো তার মন্ত্রী, নয়তো তার উপদেষ্টা। আর এই মামলা করাটা তার অভ্যাস। যেই তার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তাকে মামলা দিয়ে সে থামায় দেয়। এই যে ধরেন ২০১৪ সালে এসিসি মোস্তফার দুর্নীতির জন্য তদন্ত শুরু করেছিল, আর মোস্তফা মামলা করে থামায় দেয়। তারপর ধরেন মাতার বাড়ি যখন অর্ডার পাইল না, টেন্ডারের শর্তাবলী যখন পূরণ করতে না পারার জন্য মামলা করে বসে। তারপর ধরেন সেনাবাহিনীর এগেইনস্টে 4টা মামলা করেছিল, সময় মতো অর্ডার সাপ্লাই করতে পারেনি আর্মিকে। এরপর আর্মি এগ্রিমেন্ট ক্যান্সেল করে দেয়, তার জন্য সে মামলা করে।
সবাই এখন অলিগার্ক বলতে সালমান এফ রহমান বোঝে, এস আলম বোঝে, সামিট বোঝে, নাসা গ্রুপ বোঝে। এই তারসে বড়, এই মেঘনা গ্রুপ তারসে বড়, সামেসি কোনো বাণিজ্য চালায় যাচ্ছে। শুধু তাই না, আবার ফোসফোস করে সবল মারে আমাদেরকে। সে পলিটিক্যাল পার্টিগুলোকে টাকা ঢুকে দিচ্ছে। সবাই তার পারিবারিক প্রোগ্রামে যায়, তার মাইয়ার বিয়াতে যায়। আপনি এমন কোন দল পাবেন না যারা উঠে যায়নি। এই যে প্রফেসর ইউনূসের সরকারের উপদেষ্টারাও গেছে, আমি তো দেখে হতবাক, কে না। আবার তার মাইয়া জামাই মার্চ ফর গাজার মিছিলেও ঢুকিছে আন্দালি পার্থের সাথে। অবশ্যই আন্দালি পার্থের আত্মীয়, অনেক আগে থেকেই পার্থের সাথে সম্পর্ক। এই প্রসঙ্গে পরে আসতেছি। তারপরে তাহের ভাই দেখেন মাইয়ার বিয়াত কথিত আছে, তাহের ভাই আর পার্থ এই দুইজনে প্রোটেকশন দেয় তারে, মেঘনা গ্রুপকে। আর বিএনপি তো আছে, ওটা আমরা দেখেছি। আমাদের অর্থ উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা তার মায়ের বিয়াতে যায়। শুধু তাই না, আমাদের ব্যারিস্টার ফুয়াদ, এমনকি মঞ্জু ভাই যায় তার মায়ের বিয়াতে। ভাই আপনারা বড় লোকের বিয়া বাড়ির বিরানি খান নাই আগে? এই দুর্বৃত্ত ব্যবসায়ী মাইয়ার বিয়া যাওয়া লাগে। আপনারা নতুন বাংলাদেশ গড়বেন কিভাবে? সরি, আপনারা পারবেন না। আপনারা কেউ কিছু করতে পারবেন না। লিখে রাখতে পারেন, বিরানির লোভ সামলে দিতে পারেন না। কুমিল্লায় যখন বিপ্লবী ছাত্র জনতার বাড়ির 5 আগস্টে যায় হামলা করতে, তখন এই লোক নিজেকে জামাত পরিচয় দেয়। কথিত আছে জামাতের তাহের ভাই এটা পাঠাইছিল। শুনেন, সে তারে প্রোটেক্ট করেছে। দেখেন কার কার নাম বলে। এই কনকপথে মুস্তফা কামালের জন্ম হয়েছে। এই কনকপথে রাজনৈতিক বিশ্ববিদ্যালয় কলেজ, এই কনকপথে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট সহ অসংখ্য প্রতিষ্ঠানের জন্ম এই কনকপথে দিয়েছেন। এই মুস্তফা কামালের জন্ম হওয়ায় আজকে আমরা গর্ববোধ করি। সেই ঐতিহাসিক এই কনকপথকে আমাদেরকে রক্ষা করতে হবে। কোন পান ছুড়ে যাওয়া যাবে না, কারো বাড়ি ঘরে হামলা করা যাবে না। আমাদের আমিরে জামাত নির্দেশনা দিয়েছেন, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রেসিডেন্ট নির্দেশনা দিয়েছেন, জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম নির্দেশনা দিয়েছেন, কোটা আন্দোলনের সমন্বয়করা নির্দেশনা দিয়েছেন, তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। সকল নির্দেশনাকে আমরা মেনে নিয়ে আমরা সেই মদিনা বিজয়ের যে সনদ, সেটা যদি মনে থাকে তাহলে আমরা সাধারণ ক্ষমা করে দিলাম। সাধারণ ক্ষমা করে দিলাম। এখন সে কিভাবে তার অতীত ক্লিন করেছে জানেন? হাসিনার সাথে তার সরাসরি সম্পৃক্ততা প্রমাণ করে এমন কোন ভিডিও বা ফটোর প্রমাণ সে মুছে ফেলতেছে। আপনি যদি ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যান, তাহলে আপনি দেখবেন যে এই মালটা তার নিজের গৌরব প্রচার করতে সবচেয়ে বেশি সময় ব্যয় করেছে। যে কিভাবে সে তথাকথিত সততা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে শীর্ষ ব্যবসায়িক টাইকুন হয়ে উঠছে। কষ্টার্জিত সাফল্যের কথা কইছে, যেখানে 2008 সাল পর্যন্ত তার গ্রুপে মাত্র 5 থেকে 6টা কোম্পানি ছিল। হাসিনা ক্ষমতা আসার পর থেকে 16,000 কোটি টাকা ব্যাংকের লোন নেয় এবং প্রত্যেক মাসে একটা করে কারখানা তৈরি করে। এই টাকাটা পুরোটাই সে লুটপাট করেছে। লক্ষ কোটি টাকা কর ফাঁকি দিছে, হাসিনার সমস্ত অপরাধে সাহায্য করছে, তার কালচারাল ন্যারেটিভ তৈরি করছে এবং কোটি কোটি ডলার পাচার করছে। একদিনে 9টা ফ্যাক্টরি উদ্বোধন করেছে। চিন্তা করেছেন কি পরিমাণে টাকা কামাইছে এই সময়ের মধ্যে। দেখেন, শিল্প খাতে বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করছেন মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা মোস্তফা কামালের মতো সফল উদ্যোক্তারা। একই দিনে এই গ্রুপের 9টি নতুন কারখানা উদ্বোধন করে এসে শনিবার এমন কথাই বলেছেন মন্ত্রিসভার সদস্যরা। আরো জানাচ্ছেন জাহিদুল ইসলাম। সে কিন্তু লুকায় নাই যে হাসিনা তারে সাহায্য করেছে। শোনেন, আবার শোনেন। 5 বছরের মধ্যে এতগুলো শিল্প, এটা অ্যাকচুয়ালি ওনার ভিশন, ওনার অনুপ্রেরণা এবং ওনার হুকুম আমরা সে পালন করার জন্য আমরা অত্যন্ত পুরা উদ্যমে আমরা ঝাঁপাইয়া পড়ছি। আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে 16,000 কোটি টাকা ব্যাংক লোন তো তেমন কিছু না, কিন্তু মাফিয়া মোস্তফার আসল খেলাটা ছিল কর ফাঁকি দেওয়া। সে ইন্স্যুরেন্স কোম্পানির মালিকানার মাধ্যমে লক্ষ কোটি টাকা কর ফাঁকি দেয়। কোন কাঁচামাল আনতে যদি 10 টাকা লাগে, সে ওইটা সরকারকে ট্যাক্স না দিয়া আন্ডার ইনভয়েসিং করিয়া অনেক কম মূল্য দেখা আনে। তার বিপরীতে সরকারের যে ন্যায্য ট্যাক্স, সেইটা সে জমা দেয় না। এর ফলে রাষ্ট্র লক্ষ কোটি টাকা ট্যাক্স থেকে বঞ্চিত হয়েছে। এই টাকা দিয়ে সে আওয়ামী লীগ পালত। একটা উদাহরণ দিই, ওবায়দুল কাদের যখন গুরুতর অসুস্থ হয়ে সিঙ্গাপুরে একটা হাসপাতালে ভর্তি হয়, টাকা দিছিল কে? এই মাফিয়া মোস্তাফিজ সেখানে নিজেও গেছিল চিকিৎসার জন্য, 4.5 কোটি টাকা দিছিল। 2024 সালের দামি নির্বাচনের আগে হাসিনার সাথে বিজনেস সামিট অনুষ্ঠানে বক্তৃতা দিয়েছেন। স্মার্ট বাংলাদেশের দিকে অব্যাহত অগ্রগতি নিশ্চিত করার জন্য ফ্যাসিস্ট হাসিনাকে আবার ক্ষমতা আনার জন্য দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছিল। শুনেন, গত 14 বছরে অর্থনৈতিক অগ্রযাত্রার পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা সহ সকল সামাজিক সুযোগেও বাংলাদেশ ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। উন্নয়নের এই পথ ধরে
2041 সালের মধ্যে আমাদের সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ পরিণত হতে চাই। এই উচ্চবিলাসী লক্ষ্য অর্জনের প্রধান শর্ত দেশ পরিচালনার ক্ষেত্রে ধারাবাহিকতা এবং সরকারের অপরিবর্তিত নীতি সহায়তা। মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে আমরা অনেক দুর্গম পথ পাড়ি দিয়েছি। সামনের পথটুকু আমরা তার দিক নির্দেশনায় পাড়ি দিতে চাই। মহান আল্লাহ তাআলা নিশ্চয় আমাদের সহায় হবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। সে হাসিনার পরিবারের সাথে একটা পারিবারিক সম্পর্ক গড়ে তুলছে। কিভাবে আসেন একটু দেখি। প্রাচীন আমলে রাজারা পোলা মাইয়া বিয়া দিয়া তার সাম্রাজ্যের প্রভাব বাড়াইত। মোস্তফা কামাল একই কাজ করেছে। তার মেয়ে তানজিমা মোস্তফাকে হাসিনার ফুফাতো বোন শেখ রেবা রহমানের ছেলে ওয়াসিকুর রহমানের সাথে বিয়া দেয়, আন্দালিব পার্থর ছোট ভাই। এই পারিবারিক মিলনের মাধ্যমে তিনি শেখ পরিবারের সাথে অটুট বন্ধন নিশ্চিত করে এবং শেখ হাসিনা, শেখ হেলাল, শেখ রেহানা, শেখ সেলিম, ফজলে নূর তাপস, পরশ এদের সাথে ঘনিষ্ঠতা সম্পর্ক গড়ে তোলে। এদের পরশের সাথে সে 2013 সালে মধুমতি ব্যাংক খোলে। আরো ঘনিষ্ঠতা বাড়ে। শেখ পরিবার থেকে জামাইকে যে ওয়াসিকুর রহমান মেঘনা গ্রুপের পরিচালক না করলেও তাকে ইন্স্যুরেন্স কোম্পানি, শিপিং কোম্পানি, সিকিউরিটি কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক বানিয়েছে। বিয়ের ভিডিও দেখবেন, একটু এডিটর সাহেব একটু দেখে দেন না, সেনা বেড়া অনেক হাউস করিছে, দেখে দেন না। মোস্তফা তার মেয়ে তানজিমা মোস্তফা এবং ছেলে তানভীর মোস্তফা 2013 সালে শেখ ফজলুল তাপসে মধুমতি ব্যাংকের বোর্ডে পরিচালক হিসেবে দিয়ে মধুমতি ব্যাংক খোলে। এই মধুমতি ব্যাংক দিয়ে হাসিনার হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। নিয়মিত নানাভাবে হাসিনাকে চান্দাও দিয়ে গেছে। দেখেছেন, ব্যাংক কলে চলে না, গ্রাহকের টাকা ফেরত দিতে পারে না, আর চান্দা দিয়ে গেছে হাসিনা। আবার মজার জিনিস দেখেন, এই মধুমতি ব্যাংকের কাঁচা খোলা প্রমোশন করে গেছে পন্দের আলো। তারা নাকি খুব সুশাসন করে চালিয়েছে ব্যাংকটা। দেখেছেন, এটা সে দেখান না কি লিখিছে, দেখেছেন লিখিছে কর্পোরেট সুশাসন বজায় রেখে 6 বছর ধরে ব্যবসা করে যাচ্ছে। দেখেন, দেখেছেন তো মতি মিয়া ব্যাংকটার হোগা মারা সারা হইল কেন? এত কর্পোরেট সুশাসন থাকলে। দেখেছেন তো সব রসুনের গোয়া কিভাবে এক জায়গায়। তারপরে ফাইনালি এই যে সোয়াবিন তেলের দাম বাড়িয়েছে, এটা মেঘনা গ্রুপের কারসাজি। এই চাপ দিয়ে দাম বাড়াইছে সরকারকে, এই হারামজাদা চাপ দিয়ে দাম বাড়াইছে। আমি কইছিলাম না মেঘনার মধ্যে চুবামু, ওকে আসলে মেঘনার মধ্যে চুবানো লাগবে। আর ফাইনালি তার 72 টিভি আছে, তাই না? আসেন 72 টিভি নিয়ে একটু দেখি 72 টিভিটা সে কেমনে সামলাইছে, কেমনে সেটা ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে, কেমনে জয় বাংলা হওয়া থেকে রক্ষা করেছে। এই 72 টিভিটা হাসিনা ন্যারেটিভ তৈরি করেছে সবসময়। এরা 5ই মে হেফাজত গণহত্যার পটভূমি তৈরি করেছে। মামলা হয়েছে বলে এর নামে। দেখেছেন, এই খুনি হাসিনা আর শেখ মুজিবের তোষামত করার জন্য এই নিউজ চ্যানেলটা সারাক্ষণ এটা কাজ করে গেছে। এমনকি 2024 জুলাই বিপ্লবের সময় 71 টেলিভিশন মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে ছাত্র জনতার বিরুদ্ধে দাঁড়াইছিল। জুলাই বিপ্লবের সময় 71 টিভি ছাত্র জনতাকে জঙ্গি ট্যাগ লাগাইছিল। 2001 থেকে 2006 সাল পর্যন্ত দেশে জঙ্গিবাদ চরম রূপ নিয়েছিল। এবার শিক্ষার্থীদের আন্দোলনকে আশ্রয় করে লন্ডন থেকে আসা নির্দেশে জামাত শিবির ও বিএনপি নাশকতায় লিপ্ত হয়। আর এর সিও ছিল মোজা বাবু, যার বউ এমপি ছিল আওয়ামী লীগের। সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় গ্রেপ্তার হয়।
আর মোস্তফা আমাদের স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে ঘুরে বেড়াইতেছে, হাসিনা এবং ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করছে। ৭১ টিভির অপকর্মের লিস্টই তো আনলিমিটেড। হাসিনাকে তোষামত করে তারা একটা প্রোগ্রাম হোস্ট করতো, নাম হইতেছে হাসিনা প্রতিদিন, দেখিস? ৩০শে এপ্রিল ১৯৮৬ তেজগাঁওয়ের এক জনসভায় আওয়ামী লীগ সভানেত্রী ও ৮ দলীয় জোট নেত্রী শেখ হাসিনা বললেন, ক্ষমতা দখলের জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। সামরিক শাসন চিরতরে অবসান হোক, আমরা তাই চাই। এই মোস্তফার ডাইন হাত ছিল কুখ্যাত মোজা বাবু। আজ এনাকে তেল মারাই তার মুখ কাটছিল এবং এই মোজা মোস্তফার সাথে সব জায়গায় উপস্থিত থাকতো। এমনকি তার এক মেয়ের বিয়েতে এই যে তাসনিম মোস্তফা, তার উকিল বাপু মোজাম্মেল বাবু। এর আর এক দুর্বৃত্তের সাথে সম্পর্ক আছে। কে সেই দুর্বৃত্ত দেখি আসেন। এই মোস্তফা তার একমাত্র ছেলেকে তানভীর মোস্তফাকে বিয়ে দিছে মাহতাবুর রহমানের সুগন্ধি কোম্পানি হারমাইন গ্রুপের চেয়ারম্যান এবং এনআরবি ব্যাংকের চেয়ারম্যান এর মেয়ের সাথে। মাহতাবুর রহমান হইল আর এক দুর্নীতিবাজ মাফিয়া, অশিক্ষিত। এই মোস্তফা মাহতাবুর রহমানের সহায়তায় কোটি কোটি ডলার দেশের বাইরে পাচার করেছে। এরাই এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় ফান্ড দিচ্ছে, এই মাহতাবুর আর মোস্তফা, যেন খুনি হাসিনা আবার ক্ষমতায় ফিরে আসে। সারা দেশে যে মিছিল হচ্ছে না, এটা করছে, অশান্তি হচ্ছে, হত্যাকাণ্ড হচ্ছে, সব এগুলো করছে এরা, টাকা এসেছে এদের কাছ থেকে। এই $1 মিলিয়ন বিয়ের অনুষ্ঠান সারা বাংলাদেশে জাতীয় সংবাদে প্রচারিত হয়েছিল, দেখছেন? গেল 4 দিন ধরে সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রবাসীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু একটি বিয়ের অনুষ্ঠান। মধ্যপ্রাচ্যের স্বনামধন্য ব্যবসায়ী আল হারামাইন গ্রুপ ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসিরের মেয়ে সামিয়া রহমান এবং বাংলাদেশের মেঘনা গ্রুপের চেয়ারম্যান মুস্তাফা কামালের ছেলে তানভীর আহমেদের বিয়ের অনুষ্ঠান মূলত এই আলোচনার জন্ম দিয়েছে। 4 দিন ব্যাপী এই বিয়ের অনুষ্ঠানে 17,000 অতিথিকে আপ্যায়ন করা হয়েছে। শুধু তাই নয়, পৃথিবীর 70টি দেশ থেকে বিভিন্ন দেশের কূটনীতিক, ব্যবসায়ী সহ নানা পেশার আমন্ত্রিত অতিথিরা ছুটে আসেন রাজকীয় আয়োজনে। ছিল বাংলাদেশের উচ্চ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, ব্যাংকার, কূটনীতিক, সাংবাদিক, তারকা খেলোয়াড় সহ নানা পেশার অতিথিরা। আমাদের দেশের দরিদ্র মানুষেরা বিদেশ থেকে মাথার ঘাম পায়ে ফেলে রেমিটেন্স পাঠায়, আর এরা $1 মিলিয়ন পাচার করে, আর সেই $1 মিলিয়ন পাচার কইরা পোলা মাইয়ার বিয়া দেয় হারামজাদা। আর সেই বিয়াতে আওয়ামী লীগের এমন কেউ না উপস্থিত ছিল না। এই মাহতাবুর রহমানের অপকর্মে কিছু নথি দেখান, এডিটর সাহেব দেখান না। এই মাহতাবুর কিন্তু জুলাই বিপ্লবে খুনের আসামি, দেশ থেকে পালায় আছে। দুবাইয়ে যারা আওয়ামী লীগের লেসপেন্সার পালাইছে তাদের পুনর্বাসন, তাদের টাকা পাচারের হোতা ছিল এই মালটা। জুলাই গণহত্যার সময় যাত্রাবাড়িতে গণহত্যার জন্য মাহতাবুরের বিরুদ্ধে একটা হত্যা মামলা দায়ের করা হয়েছিল। মোস্তফার মতোই মিডিয়ার উপরে তার ক্ষমতা এবং প্রভাবের মাধ্যমে খুব কম সংবাদ মাধ্যমে এই খবরটা প্রচার করছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, হাসিনা ভারতে পালায় যাওয়ার পরে কথিত আছে মাহতাবুর এবং মোস্তফা এই ওকা কাউয়া কাউয়া কাউয়া, এই যে কাউয়া দেন দেন কাউয়া সাউন্ড দেন, আরো জোরে দেন হচ্ছে। এই কাউয়ারে আশ্রয় দিছিল তার 300 কোটি টাকার বাড়িতে, তারপরে সময় ভিসা ইন্ডিয়া পার করে দেয়। যদিও এই বিষয়ে কিছু খবর মিডিয়াতে আসছিল, মোস্তফার মাহতাবুরের ইন্ডিয়া কানেকশন এবং বর্তমানে রাজনৈতিক দলগুলোর উপর প্রভাবের কারণে কোনো তদন্ত করা হয়নি। ওবায়দুল মাহতাবুরের বাসভবনে লুকায় থাকার বিষয়টা কয়েকটা সংবাদ কভারেজ দেখান না এডিটর সাহেব একটু। বিলাসবহুল দৃষ্টিনন্দন এই বাড়িতে অনেকটা রাজকীয়ভাবেই অবস্থান করেছিলেন তিনি। এখানে থেকেই দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিয়েছেন বলে জানা গেছে। সিলেটের মেজরটিলা পূরবী আবাসিক এলাকার বিখ্যাত কাজী ক্যাসল 300 কোটি টাকার এই বাড়ি নিয়ে সম্প্রতি উঠেছে নানা গুঞ্জন। বলা হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের 5 আগস্টের পট পরিবর্তনের পর থেকেই এখানে আত্মগোপনে ছিলেন এবং পরে সময় সুযোগ বুঝে ভারতে পালিয়ে যান। আর এই মেঘনা গ্রুপ $1 বিলিয়ন কর ফাঁকি দিছে কেমনে, আসেন দেখি। মোস্তফার মেঘনা গ্রুপের অর্থ পাচারের তদন্ত শুরু করেছে দুদক আর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। মোস্তফা কামাল 1 লাখ কোটি টাকা আত্মসাৎ করছে বলে দাবি করছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই। এমন গুরুত্বপূর্ণ প্রমাণ আছে যে আন্ডার ইনভয়েসিং করে আমদানির মাধ্যমে বিদেশে 40,000 কোটি টাকা পাচার করছে। জাল গভর্নর ব্যবহার করে বীমা কোম্পানি থেকে তহবিল চুরি করেছে এবং ব্যাংকের কমিশন এবং ডিউটি অপব্যবহার করেছে। আবার দেখেন তার টিস্যু কোম্পানির থেকে আগুন লাগিছে, আগুন লেগে নাকি 1000 কোটি টাকা গেছে। একটা টিস্যু কোম্পানির 1000 কোটি টাকার টিস্যু থাকে নাকি, হারামজাদা। দেখেন
নারায়ণগঞ্জে প্রায় 5 ঘন্টার আগুনে পুড়ল মেঘনা গ্রুপের টিস্যু কারখানার গোডাউন। এতে হাজার কোটি টাকা ক্ষতির শঙ্কা করছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। আর 16,000 কোটি টাকা ব্যাংক ঋণ জিন্দেগি ফেরত দিবি না। 2014 সালে দুদক কোটি কোটি ডলারের কর ফাঁকির বিরুদ্ধে তদন্ত শুরু করে, তারপরেও হাসিনার নির্দেশে সেটা বন্ধ হয়ে যায়। এই অপকর্মে তাকে সাহায্য করেছে সেন্ট্রাল ব্যাংক, এনআরবি এবং এখনো সহযোগিতা করে যাচ্ছে। সরকারকে কোনো পেমেন্ট করে নাই গত 16 বছর, এমনকি গ্যাস বিল দেয়নি। 900 কোটি টাকার গ্যাস বিল বাকি আছে, তারপরে লাইন কাটা পড়েনি। কি চেতনার টান! আর আমাদের অর্থমন্ত্রী বিরিয়ানি খাইতে যায়, বুড়া বয়সে তো খাইয়েও মজা পাইবেন না ভাই। আর কি করে? সিন্ডিকেট ব্যবসা। হাসিনার শাসন আমলে সিন্ডিকেট ব্যবসা চালু হয়। এই যে ভোজ্য তেল, চিনি, চাল, মশলা, দুধ, এই সমস্ত সিন্ডিকেটের হোতা হচ্ছে, এই মূল হোতা হচ্ছে এই মেঘনা গ্রুপ। হাসিনার আমলে এই 3টা প্রাইভেট অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলে। দেখেন, প্রথম প্রাইভেট অর্থনৈতিক অঞ্চল এর অনুমতি পায় 2016 সালে। এই যে দেখেন, হাসিনার প্রত্যক্ষ নির্দেশে এবং স্থানীয় পুলিশ এবং অন্যান্য কর্তৃপক্ষের সহায়তায় মোস্তফা দরিদ্র অসহায় মানুষের জমি অবৈধভাবে দখল করে, এমনকি গ্রামের সমস্ত মানুষকে উৎখাত কইরা সেইখানে বসবাসকারী লোকজনকে বসত বাড়ি, ভিটামারি থেকে উচ্ছেদ করে দেয়। এই দখলের কাজে তাকে সাহায্য করে শামীম ওসমান, ডিবি হারুন, বেনজির। এমনকি এইখানে ইন্ডিয়ান কোম্পানির অভাব নাই এই অর্থনৈতিক অঞ্চলে। রয়ের আর একটা ওয়ার্কিং স্টেশন এইটা, বুঝেছে? দেখেন হর্ষবর্ধন সিংলা তার অনুষ্ঠানে। আর এখন অঢেল টাকা দিয়া রাজনৈতিক নেতাদের কিনে ফেলছে। হাসিনার পতনের সাথে সাথে মাফিয়া মোস্তফা সোশ্যাল মিডিয়া, ইউটিউবে এবং তার গ্রুপের ওয়েবসাইট থেকে হাসিনার সাথে তার গভীর প্রেমের ছবিগুলো, ভিডিওগুলো মুছে ফেলেছে। তবে আমরা বিভিন্ন উৎস থেকে কিছু সংগ্রহ করতে সক্ষম হয়েছি। এইটা মোস্তফা কামালের ছোট ভিডিও ক্লিপগুলো দেখেন না, যেখানে স্পষ্টভাবে প্রমাণ হয় যে তার উত্থান জয় বাংলার সৈনিক হওয়ার কারণেই হয়েছে। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সমাজের সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানালেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান মোস্তফা কামাল। তার মতে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জাতির পিতার স্বপ্ন সমৃদ্ধ বাংলাদেশ বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। শিল্প খাতে বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করছেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা মোস্তফা কামালের মতো সফল উদ্যোক্তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ পরিবারে যোগ হচ্ছে আরো 7টি শিল্প ইউনিট। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যে অক্লান্ত পরিশ্রম করছে সেটা কিন্তু ওনার একার পক্ষে বা সরকারের পক্ষে, আপনারা সরকারের একটা অংশ, আপনারা জানেন কারোর পক্ষে কিন্তু এটা একা সম্ভব নয়। তো ওরাই করছে, বাংলাদেশ পারে। আমার মহান নেতার কথা যে আমাদের কেউ দাবাইয়া রাখতে পারবে না, এটা দেখতে 2-1জন বিএফি আসছে যে ইম্পসিবল, এটা কি বাংলাদেশের লোক বানাতে পারছে? ইম্পসিবল বলে ঘুরে টুরে আসেন, দেখে আসেন। তার মানে এই পর্যায়ে এসে পৌঁছছি এবং এটা আমাদের জাতির পিতা যে আমাদের বাংলাদেশে যেসবগুলা ধরেন যে স্বপ্ন দেখছিল এই দেশের মানুষকে অন্তত একটা উন্নত কান্ট্রি, কারণ ওনার স্বপ্ন, উনি এত মিশনারি, ওনার কন্যা আরও বেশি মিশনারি। কারণ উনি এসে প্রথম এই যে মনে করেন আজকাল বাংলাদেশে যে পেট্রোলিয়াম সেক্টর, আমি পড়ছি আর তো শুনি নাই, মানে দেখি নাই যে উনি এসে বিদেশি থেকে ওই 3টা গ্যাস ফিল্ড কিনে নিছে। এগুলো তো আমাদের কেউ চিন্তাও করে নাই, তো এখন এগুলো ধরুন উনি চিন্তা করছে, উনি এসব ম্যাপ দিছে কীভাবে কীভাবে ভিশন 2020, 2030, 2040, তো এইগুলার লক্ষ্যে যেভাবে কাজ করছে ইনশাল্লাহ আমাদের উনি যে টার্গেট ঠিক করছে আমার মনে হয় আল্লাহর রহমতে আমরা তার আগে এগুলা অ্যাচিভ করতে পারবো ইনশাল্লাহ। আমাদের কোনো আসলে পরিকল্পনাহীনভাবে মোস্তফা কামালের বিরুদ্ধে কিন্তু জুলাই গণহত্যার জন্য যাত্রাবাড়ি হত্যা মামলা করা হয়েছিল, তারপরে তাকে ধরা হয়নি। দেখিস ডেইলি স্টার এবং রয়ের সাথে তার ঘনিষ্ঠতার কারণে এটা নিশ্চিত করছে কোন মিডিয়া এই সংবাদটি যেন প্রচার না করে। তবে যুক্তরাজ্য ভিত্তিক একটা অনলাইন নিউজ প্ল্যাটফর্ম 31 অক্টোবর 2024 সালে সংবাদটা প্রকাশ করেছিল। এমনকি হাসিনা পলায় যাওয়ার আগে ব্যবসায়ীদের সাথে যে মিটিং করেছিল না, সেই মিটিং এ প্রথম সারিতে বসে আছে। দেখেন, দেখিসাও জুলাই বিপ্লবে হাসিনা পলায় যাওয়ার পরে যখন ক্ষুব্ধ জনতা 71 টিভিকে জয় বাংলা করলো, তখন বরকতুল্লাহ বলু গিয়া এটা বাঁচাইছিল। এবং আমাদের কাছে খবর আছে এই বরকতুল্লাহ বলু মোস্তফাকে প্রোটেকশন দেওয়ার জন্য 71 টিভিতে শেয়ার নিতেছে। এটা প্রক্রিয়াধীন আছে, এটা নেন, আমরা দেখে মনে কয়টা শেয়ার নিতে পারেন পুলিশ সাহেব। হ্যাঁ, অজু করে আবার শেয়ার নিতে হবে নাকি? হ্যাঁ, অজু করে নিছেন তো? আচ্ছা, ঠিক আছে। তারা অত্যন্ত ঘৃণিত ভাবে
এই নামটি উচ্চারণ করতে হলে তারেক রহমানের অজু করে নামটি উচ্চারণ করবেন, কারণ স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন আছে বেগম শহীদ প্রেসিডেন্ট জগৎশ্বরী তারেক রহমান। এখন মজা বাবুর জায়গায় বসেছে শফিক বিএনপি বিট করতো। মেঘনার মালিক মোস্তফা কামালকে মির্জা ফখরুল ফোন দিয়া দায়িত্ব দিতে বলছে শফিককে, খবর আছে আমাদের কাছে। আর বুলো হইতেছে অঘোষিত মালিক। এমনকি এখন মোস্তফার লবিস্ট হিসেবে কাজ করছে আন্দালিব পার্থ, করারই কথা আত্মীয়। আন্দালিব পার্থ 7ই আগস্ট চুপ্পুর সাথে দেখা করতে যায় এবং সাথে মোস্তফার জামাতা ওয়াশিকুর রহমানকে সঙ্গে নিয়ে যায়। অথচ গত 16 বছর ভাইয়ের সাথে কিন্তু কোথাও থেকে দেখা যায়নি। চুপ্পুর সাথে কি আলাপ করেছে, বাইর হয়ে আসে কইতেছে যে ব্যবসায়ীদের কিভাবে সুরক্ষা দেওয়া উচিত সেটা আলাপ করছি। এটা রাজনৈতিক দলের চেয়ারপারসন, রাজনীতি নিয়ে কোনো কথা নাই, ব্যস্ত আছে ব্যবসা নিয়ে। দেখেন গত 15 বছর 16 বছর একটা সরকার ছিল, এই সরকারের সাথে অনেক ব্যবসায়ী বলেন, অনেকেই বলেন বিভিন্ন কারণেই সম্পর্ক আছে। সবাই যে দলীয়ভাবে একদম সালমান এফ রহমান বা এসালম এদের মতো কাজ করেছে নট নেসেসারিলি, আরো অনেক আছে। সবার মধ্যে যদি একটা ভয়ভীতি ঢুকে যায় তাহলে এই $1 ট্রিলিয়ন ইকোনমি ভেঙে পড়বে। আমরা যে স্বাধীনতার জন্য রক্ত দিছি, যে পতাকা উড়াইছি মুক্ত আকাশে, তার পবিত্রতা অর্থের পাহাড়ে, কর ফাঁকির খেলা আর রাজনৈতিক গোজামিলের পুতুল নাট্যে ভুলুণ্ঠিত। মোস্তফা কামালের মতো কর্পোরেট ফ্যাসিস্টরা যখন রাষ্ট্রের সর্বোচ্চ শক্তির সহযাত্রী হয় তখন স্পষ্ট হয় যে স্বাধীন বাংলাদেশে নতুন শত্রু জন্ম নিছে। তারা যুদ্ধ করে না কিন্তু রাষ্ট্র দখল করে, তারা মানুষ হত্যা করে না কিন্তু ন্যায় বিচার গলা টিপে মারে, তারা রাজনীতি করে না কিন্তু সমস্ত রাজনৈতিক শক্তিকে কিনে নেয়। এই মাফিয়াদের মুখোশ উন্মোচনের এখনই সময়। আমাদের ঘুম ভাঙাতে হবে, আমাদের বিবেক জাগাতে হবে, কারণ যদি আমরা চোখ বুঝে থাকি তাহলে আমাদের সন্তানেরা শাসক না দাসদের উত্তরসূরি হয়ে বড় হবে। যারা গত 16 বছর ধরে রাষ্ট্রকে চুষে খাইছে তারা যেন নতুন স্বপ্নের বাংলাদেশে জায়গা না পায়, এটাই হোক আজকের শপথ। এই অপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো শুধু একটা রাজনৈতিক দাবি না, এটা আমাদের বিপ্লবের অসমাপ্ত অঙ্গীকার। মোস্তফা কামালরা আজকের রাজাকার, তাদের পরিণতি না হলে বর্ষা বিপ্লবের চেতনার উপরে চরম অবমাননা হবে। বাংলাদেশকে বাঁচাতে হলে হাসিনার অলিগার্ক এবং রাজনীতির নামে বাণিজ্যিক দানবদেরকে নির্মূল করতেই হবে। আজকেই সময় জেগে ওঠার, তারা না বলে ওঠার আর না। মোস্তফা কামালের বিচার চাই, স্বৈরাচারের অর্থদাতা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জনতার রায় চাই। ইনকিলাব জিন্দাবাদ।